গত পরশুদিন নিউ ইয়র্ক টাইমস একটা হেডিং করছে যে বাসবল ডায়ার্ড ইন এডিলেড। তারপরে তারা লিখছে যে রুথলেস অস্ট্রেলিয়া এটা কিভাবে মারছে। এই হেডিংটা আপনি আগে কোথায় শুনছেন মনে হচ্ছে না যে এইটার কাছাকাছি একটা হেডিং? হ্যাঁ, ও সেই অ্যাশেজের যখন জন্ম হলো তখন ইংল্যান্ডের একটা পত্রিকা লিখছিল, ইংল্যান্ড অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে লিখছিল যে ইংলিশ ক্রিকেট ডায়ার্ড ইন ওভাল, এবং তার ছাই ভার্সন নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ানরা। আজকে সেই জিনিসটা এতকাল পরে, ওই যে অ্যাশেজের বদলে অ্যাশেজ, এতকাল পরে অস্ট্রেলিয়ানরা একটা ইংলিশ ক্রিকেটের মৃত্যু করলো এসে তার মাটিতে। এর আগের বার ইংল্যান্ডের মাটিতে গিয়ে একটা ইংলিশ ক্রিকেটের মৃত্যু করছিল, এবার নিজের মাটিতে করলো। আরেকটা অ্যাশেজের জন্ম বলা যায় এটারে। তবে এটাকে অ্যাশেজের জন্ম হিসাবে না দেখে ক্রিকেট পণ্ডিতরা নিউ ইয়র্ক টাইমসে যেমন লেখা হয়েছে বা গত পরশুদিন থেকে আপনি এই মূল্যক অন্তত শতখানেক স্টোরি পাবেন বিভিন্ন পত্রিকায় যে বাসবলের মৃত্যু ঘটলো আনুষ্ঠানিকভাবে, এই অ্যাডিলেড টেস্টের ভেতর দিয়ে বাসবলের মৃত্যু ঘটলো। এবং বাসবলের যে মৃত্যু ঘটবে এটা আসলে ৩-৪ বছর আগে বাসবলের যখন যাত্রা শুরু হয়েছে তখন থেকেই ক্রিকেট বোদ্ধারা বলার চেষ্টা করতেছিলেন। কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম বলেন, বেন স্টোকস বলেন, বা এই যে ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, কেউ এই কথা কানে নেয় নাই। এখন বাধ্য হয়ে আমার ধারণা অনেকেই এটা বুঝবেন, মানবেন যে টেস্ট ক্রিকেট ইজ টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট কোনো ব্লাইন্ডনেসের জায়গা এখানে নাই। আপনি কোনো একমুখিতা নিয়ে একটা মাত্র প্ল্যান নিয়ে টেস্ট ক্রিকেট জিততে পারেন না, ধারাবাহিকভাবে এই সফলতা পাবেন না। সেই জিনিসটা অ্যাডিলেডে নিশ্চিত হলো। এখন আমরা একটু এই ফাঁকে ফিরে দেখি যে বাসবল কি আসলে কোনো ক্রিকেট? বাসবল কি নতুন কিছু, নাকি এই যুগে কিছু অযোগ্য লোকের একটা লুকানো ঢাল? এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। বাসবলের মৃত্যু হয়েছে সেটা তো কনফার্ম, কিন্তু এই জিনিসটার যেভাবে সামনে আনা হয়েছে এটা কি আসলেই তেমন কিছু, আসলেই নতুন কোনো ক্রিকেটের ব্র্যান্ড, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন বাসবলটা আসলে কি? বাসবলটা হচ্ছে ব্রেন্ডন ম্যাককালাম আর স্টোকস যখন ইংল্যান্ডের দায়িত্ব নিলেন, মানে ম্যাককালাম কোচ হলেন, সাবেক নিউজিল্যান্ডের গ্রেট, আর স্টোকস হচ্ছে ক্যাপ্টেন হলেন। এর আগে আগে অ্যাশেজ হেরে বিপর্যস্ত অবস্থা ইংল্যান্ডের। এর আগে বোধহয় ১৭টা টেস্টের মধ্যে ইংল্যান্ড মাত্র একটা টেস্ট জিতছে। ফলে ইংল্যান্ডকে ওই সময় নতুন কিছু করতে হতো, এটাই সত্যি যে তাদের নতুন কিছু করতে হতো। সেই নতুন কিছু হিসেবে আসলে ব্রেন্ডন ম্যাককালাম এক ধরনের হাইপ সামনে নিয়ে আসলেন। না, বাসবল নামটা উনি দেন নাই, বাসবল নামটা মিডিয়ার দেওয়া, এবং যে সাংবাদিকের এই নামটা দেওয়া, ওই সাংবাদিকের একবার একটা ইন্টারভিউও পড়ছিলাম, উনি নিজেও গুরুতর বিরোধী এই সিস্টেমটার। কিন্তু বাসবল নাম ম্যাককালাম দিক বা না দিক, তার নাম থেকে আসছে তো জিনিসটা। ম্যাককালামের ডাক নাম হচ্ছে বাজ, ওনার পুরো নামটা লেখা হয় এভাবে, ব্রেন্ডন বাজ ম্যাককালাম, তার নিক নেম বাজ। সেখান থেকে যেহেতু এই ক্রিকেটটার সৃষ্টি ম্যাককালামের মাথা থেকে, ফলে জিনিসটাকে বাসবল বলা হয়। বাসবল কি বলতে চায়? বাসবল আসলে কোন ক্রিকেটটা দেখাইতে চায় পৃথিবীকে? সেটা হচ্ছে যে অলওয়েজ অ্যাগ্রেশন, অলওয়েজ অ্যাটাক। পরিস্থিতি যাই হোক, উইকেট যেমনই হোক, ওয়েদার যেমনই হোক, প্রতিপক্ষ যারাই হোক, পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, আপনাকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে এবং অ্যাগ্রেশন শো করতে হবে। শুধু যে ব্যাটিংয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলবেন তা না। ম্যাককালাম বলেন যে আপনি যখন ফিল্ডিং করবেন তার মধ্যেও আপনার প্রচণ্ড অ্যাগ্রেশন ফুটে উঠতে হবে। প্রতিটা ডেলিভারি করবেন এমন একটা অ্যাপ্রোচে যে আপনি প্রতিটা ডেলিভারিতে উইকেট চান। এখন প্রথম আমার যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে যে ব্রেন্ডন ম্যাককালামের এখানে নতুনত্বটা কি? আমি বরং এখানে পঙ্গুত্বটা দেখতে পাই। নতুনত্ব বলে তো কিছু নাই। আপনি যদি ডন ব্র্যাডম্যানের ইনভিনসিবল টিম থেকে শুরু করে এই স্টিওয়ার্ট টিম পর্যন্ত দেখেন, মানে এরপরে রিকি পন্টিংরা যা করছে সেগুলোর কথা আমি বাদ। স্টিওয়ার্ট যে টেস্টে ভুবনজয়ী টিম, এই টিমটা বা ডন ব্র্যাডম্যানের ইনভিনসিবল টিম বা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ, এগুলোর দিকে যদি দেখেন, তারা কি লুতুপুতু ক্রিকেট খেলে এই বিশ্ব জয় করছে? এই তিনটা টিমের কোনো একটা টিম কি যে বিশ্বের সেরা হয়েছে এবং লম্বা সময় ধরে বিশ্ব ডমিনেট করছে? এটা কি লুতুপুতু ক্রিকেট খেলে? কখনো না। ইনভিনসিবল টিমের যে অ্যাটাকিং ছিল সেই আমলে, তখনকার ব্যাটসম্যানদের তো স্ট্রাইক রেট বের করা যায় না, সেই আমলে অস্ট্রেলিয়ার এক একজন ব্যাটসম্যান মানে ঘন্টার মধ্যে মনে হয় সেঞ্চুরি করে ফেলতেন, এরকম গতিতে ব্যাট করতেন। তার মানে স্ট্রাইক রেট কোথায় আপনি চিন্তা করেন, এখনকার টি-20-র মতো। আবার প্রয়োজন হলে তারা 3 দিন উইকেটে পড়ে থাকতো।
এই প্রয়োজন হলে ব্যাপারটাই হচ্ছে মূল জাদু। স্টিভও যখন বললেন যে ওভার প্রতি 4 রান করে আমার চাই, সে সময় পৃথিবীর বেশিরভাগ দল ওভার প্রতি 2.5 রানও কল্পনা করতে পারে না। আজকে তো ধরেন টি-20 জামানায় এসে টেস্টে ওভার প্রতি 5 রানও হয়। কিন্তু আমি যে সময়ের কথা বলতেছি ওই সময় আমি রীতিমতো ক্রিকেট দর্শক, ক্রিকেট রিপোর্টার। স্টিভও আনুষ্ঠানিকভাবে বললেন কোনো একটা প্রেস কনফারেন্সে যে আমাদের টার্গেট সুযোগ হলে ওভার প্রতি 4 রান করে করা। কেন? যে ওভার প্রতি 4 রান করে করলে আপনি যেটা হয় একটা ইকুয়েশন করে দেখবেন, 90 ওভার করে খেলা প্রতিদিন। তাতে দাঁড়ায় যে আপনি প্রতিপক্ষরে অল আউট করার জন্য দারুণ সময় পাচ্ছেন। আপনার ব্যাটসম্যানরা আপনার বোলারদের ওই সুযোগটা দিচ্ছে। দারুণ, দারুণ ব্যাপার। কিন্তু স্টিভ হয়তো ওই শব্দটাও ব্যবহার করছেন যে সুযোগ পেলে, পরিস্থিতি সাপোর্ট করলে। এখন বাসবল আসলে ওই জিনিসটাই করে যে মানে ম্যাককালাম ওইটাই বললেন যে রান রেট 4 রাখতে হবে বা 5 রাখতে হবে। মানে ওই 2000 সালে বা 90-এর দশকে স্টিভোয়া যখন 4 করতে বলছেন, সেটা তো আজকের দিনে এমনি উইকেটের কারণে, বোলারদের ডাউনফলের কারণে, টি-20-র উত্থানের কারণে এমনিতেই 5-6 হয়ে চলে যাবে। ওটার জন্য বাসবল লাগে না। ওটার জন্য ব্রেন্ডন ম্যাককালামের ব্রেন লাগে না। যেটা উনি করলেন না সেটা হচ্ছে যে সতর্কতাটা বাদ দিয়ে দিলেন। আর অ্যাগ্রেশনের কথা যদি বলেন, অস্ট্রেলিয়ার চেয়ে অ্যাগ্রেশন বাবা এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যত বেন স্টোকস আর ব্রেন্ডন ম্যাককালাম আপনি গুলে খান না কেন বা গৌতম গম্ভীর যাই বলুক না কেন, অস্ট্রেলিয়ার যে অ্যাগ্রেশন আমরা দেখছি রে ভাই। আপনি পেসারদের কথা বাদ দেন, আপনি ব্যাটসম্যানদের কথা বাদ দেন, ফিল্ডারদের কথা বাদ দেন, আমি আপনার একজন লেগ স্পিনারের নাম বলি। ভদ্রলোকের নাম শেন ওয়ার্ন। আপনি বলেন তো আজকের যুগে কয়টা পেসারে আপনি শেন ওয়ার্নের মতো অ্যাগ্রেশন দেখাইতে দেখেন? শেরওয়ান প্রত্যেকটা ডেলিভারি করতো, প্রত্যেক ডেলিভারিতে সে আবেদন হয়তো করতো না, কিন্তু ডেলিভারির ভঙ্গি দেখে মনে হতো প্রত্যেকটা ডেলিভারিতে তার উইকেট পাওয়া উচিত। সে এমন একটা ভঙ্গিতে ফিনিশ করতো, ফিনিশ করে পিছন দিকে ঘুরতো, রান আপের দিকে ঘুরতো, মনে হতো ইস একটা চুলের জন্য। তাই কি আসলেই কি শেরওয়ান প্রতিটা বলেই উইকেট পাওয়ার কথা ছিল? কিন্তু সে ওইটা শো করতো, ওই অ্যাগ্রেশনটা শো করতো। নিরীহ সাদা মুখ মানে কি মানে নিরীহ বলতে আমি বলতেছি যে মুখের মধ্যে তো মতি আমর আলী ধরনের মতো কোনো ভয়াবহতা নাই। তারপরেও ব্যাটসম্যানের দিকে যখন তাকাইতো, আম্পায়ারের দিকে যখন তাকাইতো মনে হতো যে এখনই আউট না দিলে খায়া ফেলবে, ব্যাটসম্যানদের পকেটে ঢুকায় ফেলবে। এবারে আপনি ওই পেসারদের কথা বাদ দেন, ওই ব্রেটলি টেটলি ওই ভয়ঙ্কর পেসারদের কথা বাদ দেন বা ম্যাথু হেডেন টেডেন এদের কথা বাদ দেন, ওই ব্যাটসম্যানদের কথা অ্যাগ্রেশনের কি দেখছে ইংল্যান্ড টিম? যদি অস্ট্রেলিয়া টিমের সামনে আপনি দাঁড় করান অস্ট্রেলিয়ার ওই টিম বা রিকি পন্টিং এর টিম, মাইকেল ক্লার্কের টিম, আমরা চোখের সামনে যেসব টিম দেখছি, ইভেন স্টিভ স্মিথের টিমও, স্টিভ স্মিথের টিমও কি অ্যাগ্রেশনটা দেখাইছে, বা এখনো প্যাট কামিন্সের টিমও কি অ্যাগ্রেশন দেখাচ্ছে, এগুলোর কাছে তো কিছু না ইংল্যান্ডের এই অ্যাগ্রেশন। তাহলে আপনি নতুনটা কি করলেন? হ্যাঁ, নতুন করলেন হচ্ছে আপনি টেস্ট ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটটা বাদ দিয়ে দিলেন। টেস্ট ক্রিকেটের মূল মাধুর্যগুলোর মধ্যে বড় একটা জিনিস হচ্ছে ওই যে প্রয়োজন হলে, পরিস্থিতি সমর্থন করলে, অথবা সবকিছু পক্ষে থাকলে, এই কথাগুলো যারা অ্যাটাকিং ক্রিকেট খেলে চিরকাল তারা সবসময় ব্র্যাকেটে বলে রাখছে। আপনি যদি ডন ব্র্যাডম্যানকে তার আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলে দেখেন, নতুবা স্যার ক্লাইভ লয়েড বেঁচে আছেন, স্টিভ ওয়াহ বেঁচে আছেন, ইভেন মার্ক টেলর, স্টিভ ওয়ার পূর্বসূরি রিকি পন্টিং সবাই আছে তো, সবার সঙ্গে কথা বলে দেখেন। এই যে এই অ্যাশেজ শুরুর আগেও স্টিভ ওয়াহ একটা কলামে বা ইয়েতে বোধহয় বলতেছিলেন, আমি ওই ফেসবুকে ফটো কার্ডে পড়ছি, যে এই যে অ্যাশেজে বাসবল খেলতে যাচ্ছে ইংল্যান্ড, তাদের প্ল্যান বিটা কি? এই যে প্ল্যান বি রাখতে হয়, এই জিনিসটাকে বাতিল করাটাই হচ্ছে বাসবলের সবচেয়ে বড় দুর্বলতা। আপনাকে প্ল্যান বি রাখতে হবে। আপনি সব জায়গায় সব পরিস্থিতিতে ওই অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারবেন না। ইভেন একই টেস্টে সব সেশনে একই ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যে টেস্ট ক্রিকেটে আপনি পরিস্থিতি অনুযায়ী খেলবেন। আপনি হয়তো মর্নিং সেশনটা একটু ময়েশ্চার আছে, উইকেটে একটু বল মুভ করতেছে, একটু দেখে খেলেন। সেকেন্ড সেশনটা আপনার জন্য দুর্দান্ত। বাসবল কেন, বাসবলের বাবা খেলে দেন না। সেকেন্ড সেশনে ওভার প্রতি আপনি 7 করে রান তুলে নেন। আবার থার্ড সেশনে একটু সতর্ক হইতেও পারেন, নাও হইতে পারেন। আপনার ফোর্থ ডেতে তো একই ব্যাটিং করতে পারবেন না, ফিফথ ডেতে একই ব্যাটিং করতে পারবেন না। ফলে আপনাকে ডে বাই ডে চেঞ্জ করতে হবে নিজেকে, সেশন বাই সেশন নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। টেস্টে পরপর 2 টেস্টে একই রকম খেলার কথা তো ভুলেই যান। মানে আপনি একটা টেস্ট খেলতে নামলে আপনার হাতে প্ল্যান এ বি সি ডি জেড পর্যন্ত থাকতে হবে। কিন্তু বাসবল বলে যে না, আপনার একটাই প্ল্যান, অ্যাটাক অ্যাটাক অ্যান্ড অ্যাটাক। এটা কোনোদিন টেস্ট ক্রিকেট হইতে পারে না।
এবং সেইটা তো আসলে বাসবল শুরুর কিছুদিন পরেই যখন ইংল্যান্ড দল ইন্ডিয়াতে এসে 4-1 সিরিজ হারলো, তখনই আসলে মোটামুটি বোঝা গেল যে প্রথম টেস্টটা জয়ের পরে তারা দেখেন ওই ওয়াংখেড়ের মতো টার্নারে গিয়েও শুধু সুইপ করে, রিভার্স সুইপ করে 4-6 মারার চেষ্টা করতেছে। হ্যাঁ, টার্নারে আপনাকে সুইপ করতে হবে, এটা সত্যি। তার মানে তো এই না যে আপনি ওখানেও পাস করে রান করার চেষ্টা করবেন। ওই টার্নারে এসে এবি ডিভিলিয়ার্সের মতো মানুষ সারাদিন পড়ে থাকছে, আর আপনি আসছেন কোথা থেকে, কে আপনি ওই টার্নারে এসেও আন্ধা ক্রিকেট খেলতেছেন। আমি বলি এটা অন্ধ ক্রিকেট, অন্ধ ক্রিকেট। সেই অন্ধ ক্রিকেটটাই আসলে ডোবালো আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে। আজকে আপনি অস্ট্রেলিয়া গেছেন, অস্ট্রেলিয়া গেলে আপনি আশা করেন যে এডিলেডে খেলা হচ্ছে, পার্থে খেলা হচ্ছে, ওইসব জায়গায় আপনি প্যাট কামিন্সদের ধুয়ে দেবেন? যেখানে খোদ ব্রেটলি বলতেছে যে এই যে অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক, এখনকার অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক, এটা তাদের বোলিং অ্যাটাকের চেয়ে বেটার ছিল। আই ডোন্ট বিলিভ সো। আমার ব্রেটলির সঙ্গে এখানে ঘোরতর বিরোধ আছে। আমি মনে করি ব্রেটলিরা বেটার ছিল, ব্রেটলি, ম্যাকগ্রা, ক্যাসপ্রয়েস, এই কম্বিনেশন বেটার ছিল। যাই হোক, এটা আলাদা তর্ক। কিন্তু ব্রেটলি বলতেছে তো যে এই বোলিং অ্যাটাকটা সেও ভয় পায়, সেও ভয় পায় যে এই বোলিং অ্যাটাক খেলে কি করে মানুষ। সেই বোলিং অ্যাটাকের সামনে আপনি বাসবল খেলতে যান। প্রথম 2 টেস্টে তাই চেষ্টা করছে তারা। চেষ্টা করতে গিয়ে পরে যখন ডিফেন্সের চেষ্টা করছে তখন আর কিছু পারে না। ভেঙে পড়ছে। 11 দিনের মধ্যে 3 টেস্ট হারা শেষ। এই অস্ট্রেলিয়ান পত্রিকাগুলো শিরোনাম করতেছে যে বাসবলের শেষকৃত্যে সময় লাগলো 11 দিন। এই টাইপের 11 দিন একটা অনেকেই হেডিংয়ে রাখতেছে। এই যে শেষকৃত্যটা হলো, এটা আমাদের একটা বিরাট মেসেজ দিল, বিরাট মেসেজ দিল। বিশেষ করে ইন্ডিয়ার মতো দলগুলো যারা অন্ধের মতো বাসবল কপি করতেছিল, এবং আমাদের মতো দলগুলো যারা উঠতি দল, যারা এখন শিক্ষানবিশ দল, যাদের উপরে বাসবল খেলার একটা প্রেশার মিডিয়া থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে তৈরি হচ্ছিল। এই সময়টায় বাসবলের এই যে মৃত্যু, এই মৃত্যু বা আমি বলবো যে ফেড আউট হয়ে যাওয়া, যেটা নিয়তি ছিল, সেটা হওয়াটা আমাদের জন্য খুব জরুরি হয়েছে। এখন এটা আসলে কিন্তু আমরা ইন্ডিয়াকে দেখেই বুঝতেছিলাম যে এই আন্ধা ক্রিকেট এটা টিকতে পারে না, এটা টিকতে পারে না। এই ক্রিকেটটা আসলে তো আমি বলি যে এই ক্রিকেটটা আসলে পলায়নপর ক্রিকেট। এই ক্রিকেটটা হচ্ছে আপনি নিজের দুর্বলতা লুকানোর জন্য একটা ভান ধরছেন, একটা অভিনয় করেন যে আমি একটা নতুন ধরনের ক্রিকেট খেলতেছি। অভিনয়টা কেমন? কারণ হচ্ছে আপনার কোয়ালিটি ব্যাটসম্যানই নাই। আপনার যে অ্যাটাকিং ক্রিকেট খেলবে, প্রয়োজন হলে ডিফেন্সিভ ক্রিকেট খেলবে, ওরকম কোয়ালিটি ব্যাটসম্যানই নাই। আমি ইংল্যান্ডকে তবু ছাড় দিয়ে দেখতে রাজি আছি, কারণ ইংল্যান্ডে জ্যাক ক্রলি বা জো রুটের মতো ব্যাটসম্যান আছে যারা চাইলে লম্বা সময় ব্যাট করতে পারে। ইন্ডিয়ার অবস্থাটা আপনি দেখেন। ইন্ডিয়া যে বলতেছে তারা ইচ্ছা করে, ইচ্ছা করে পাওয়ার ক্রিকেট খেলতেছে বা অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে টেস্টে, এই ইচ্ছার কোনো বিকল্প তাদের আছে? আমার বলেন তো। আপনি ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে এখন আমারে দেখান এই পূজারা বা আজিঙ্কা রাহানে না থাকার যে ইন্ডিয়ার দল, এই দলে কোনো একটা ব্যাটসম্যানের কি আসলে সামর্থ্য আছে নাকি অ্যাকসেশন ব্যাট করার, মানে ডিফেন্সিভলি ব্যাট করার? হ্যাঁ, তারা যদি ফ্ল্যাট উইকেট পায়, ভালো বাউন্সের উইকেট পায়, তারা মেরে দেবে, মেরে দিবে 1 ঘন্টা 1 সেশন ধরে। তাদের ব্যাটিংয়ের প্রাণ হচ্ছে ঋষভ পান্ত। আপনি বুঝেন একটা টেস্ট টিমের ব্যাটিংয়ের প্রাণ হচ্ছে ঋষভ পান্ত। এই টিম কেমনে বাসবল ছাড়া অন্য কিছু খেলবে? এই টিমের তো কিছু খেলার উপায়ই নাই। আপনি যখনই কঠিন উইকেট পাবেন তখনই মুখ থুবড়ে পড়বেন। শুধুমাত্র ফেয়ার উইকেট পেলে, পজিটিভ উইকেট পেলে তখন আপনি মেরে খেলতে পারবেন। এই জিনিসটা অলমোস্ট সব দলে প্রভাবিত হয়েছে। আপনি যদি ওই যেটা বললাম রুটদের 2-1জনের বাদ দেন, ইংল্যান্ড দলেরও প্রকৃত অবস্থা তাই। কোয়ালিটি ব্যাটসম্যান নাই। এখন যাদেরই কোয়ালিটি ব্যাটসম্যান নাই তারা বাসবলের নামে একটা ঢাল তৈরি করতেছে, বলতেছে আমরাও বাসবল খেলতেছি। আসলে যে ওর বাসবল ছাড়া অন্য কিছু খেলার যোগ্যতাই নাই সেটা স্বীকার করবে না। এখন এই যে প্রবণতাটা হয়েছে, এই প্রবণতাটার জন্য তো দায়ী টি-20, সেটা তো ভালোই বোঝেন যে এটার ফলে টি-20-র এই মহা উত্থানের ফলে যেটা হয়েছে, প্রকৃত টেস্ট ব্যাটসম্যানরা খুব অবহেলিত হচ্ছেন। যারা লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেন তারা একদম নাই হয়ে যাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন না। আমাদের মতো দেশগুলোতে তো তাদের বেঁচে থাকাই কঠিন। সেটা তো আপনারা চোখের সামনে দেখতেছেন যে আমাদের মার্শাল, আমাদের শুভ, এই জেনারেশনেও যারা লাস্ট, যারা রিটায়ারমেন্টে গেল, ওরাও কত কষ্ট করে ক্রিকেটটা খেলে গেল। এরপরে আর কেউ আসবে না, এরপরে আর কেউ আসবে না যে শুধু লঙ্গার ভার্সনে ফোকাস করবে, যে চাইলে 2 দিন ব্যাট করতে পারবে যে কোনো কন্ডিশনে। ওই ব্যাটসম্যানটা পৃথিবীর কোথাও আর থাকতেছে না, কারণ টাকার হাতছানি টি-20-তে।
ঝলমলে টাকা ওখানে, বোর্ডগুলো প্যাটার্ন করতেছে না লঙ্গার ভার্সনকে। এরকম একটা সময় লঙ্গার ভার্সনের প্রকৃত ব্যাটসম্যানরা মরে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তখন কোচদের এবং ম্যানেজমেন্টের একটা ফেক হাইপ দিচ্ছে তারা দর্শককে, যে না আসলে শেষ হয়ে গেছে বলে তা না, আমাদের আছে, পকেটে আছে, কিন্তু আমরা ইচ্ছা করে বাসবল খেলতেছি। এটা পুরোটা একটা হিপোক্রেসি, পুরোটা একটা হিপোক্রেসি। তারা ক্রিকেট একদিকে শেষ করে দিচ্ছে, টেস্ট ক্রিকেটকে, লঙ্গার ভার্সন ক্রিকেটকে, অন্যদিকে বাসবলের পেছনে গিয়ে নিজেদের আত্মগোপন করতেছে। এখন জিনিসটা মজার যেটা ঘটলো, এক তো ইন্ডিয়া হোম সয়েলে পরপর দুটো সিরিজ হোয়াইট ওয়াশ হলো, এটা একটা দারুণ ঘটনা ঘটছে ক্রিকেটের জন্য। তারপরে এই যে ইংল্যান্ড একের পর এক আঘাত খাচ্ছে বাসবল খেলতে গিয়ে, কদিন আগে ইংল্যান্ড ইন্ডিয়া এসে আবার সিরিজ হারলো। সব কিছু মিলায় পরিস্থিতিটা এরকম, যারা এরকম আন্ধা ক্রিকেট খেলতেছিল তারা প্রত্যেকে এখন আর মুখ দেখানোর উপায় নাই। ধরেন খোদ বেন স্টোকস এখানে 150 বল খেলে, 150-এর উপরে বল খেলে বোধহয় 80 রানের একটা ইনিংস খেলছে এই অ্যাডিলেডে। মানে শেষ পর্যন্ত সে আত্মরক্ষার চেষ্টা করছে, পারে নাই আত্মরক্ষা করতে, কারণ ওইটা তো ভুলে গেছে কোয়ালিটি। স্টোকসের যেটুকু যা কোয়ালিটি ছিল ওটুকু শেষ হয়ে গেছে কয় বছরে। ফলে যেটা হচ্ছে যে এখন বোর্ডগুলো, ম্যানেজমেন্টগুলো, কোচেরা স্বীকার করতে বাধ্য হবেন যে টেস্ট ক্রিকেট খেলতে আপনার টিমে 2-3 জন অন্তত টেস্ট ক্রিকেটার লাগবে, টেস্ট ব্যাটসম্যান লাগবে। বাকিরা অ্যাটাক করে ঠিক আছে, কিন্তু আপনি মিডল অর্ডারে, ওপেনিংয়ে 2-3 জন ক্রিকেটার লাগবে। আরে ভাই, স্টিওয়ার্ট টিম যখন অ্যাটাক করতো, আপনি একটু চিন্তা করে দেখেন তো, ওপরে হেডেন খেলতেছে, রিকি পন্টিং খেলতেছে, নিচের দিকে গিলক্রিস্ট খেলতেছে। টেকনিক্যালি এর কোন লোকটারে আপনার মনে হয় যে পুয়ার? তারা তো প্রপার শট খেলেই ওভার প্রতি 6 করে রান তুলতে পারতো। একটা দিনে সেই ব্যাটসম্যান কই যে প্রপার শট করে রান তুলতে পারবে? ফলে এখন যদি যদি ম্যানেজমেন্টগুলো নিজেদের ভুলটা বুঝতে পারে, বুঝতে পেরে লঙ্গার ভার্সন ক্রিকেটারদের একটু প্রমোট করে, তার ফলে ক্রিকেটটা ফিরে আসতে পারে। নতুবা বাসবল নামের এই তামাশা আমাদের দেখতে থাকতে হবে, যতই মৃত্যু হোক প্রেতাত্মা ঘুরে ঘুরে বেড়াবে। আজকে ইংল্যান্ডে, কালকে ইন্ডিয়া, পরশুদিন হয়তো সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশেও প্রেশার তৈরি হবে যে আসেন আমরা সব টি-20 ব্যাটসম্যানকে টেস্টে নামায় দিই, তাহলে দ্রুত রান তোলা যাবে এবং দ্রুত পতিত হয়ে ঢুকে যাওয়া যাবে মাটির নিচে। যাই হোক, আশা করি এখান থেকে ক্রিকেট ঘুরে দাঁড়াবে, বাসবলের মৃত্যু হলেও ক্রিকেট এখান থেকে জন্ম নেবে বলে আশা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।